বিয়ে হয়েছে মানে বাচ্চা তো হবেই। এটা কি সত্যিই এত সহজ? এই ভুল ধারণার কারণেই অনেক মা-বাবা অজান্তেই ঝুঁকিতে পড়ে যান। আচ্ছা ভাবুন তো, আমাদের বাসায় যখন কোনো সম্মানিত অতিথি আসে, আমরা কত কিছু প্রস্তুতি নিয়ে থাকি। ঘর পরিপাটি করি, খাবারের মেনু ঠিক করি, মানসিকভাবে রেডি হই। ঠিক তেমনি আমাদের শিশু যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে প্রত্যাশিত অতিথি, তার আগমনের আগেও তো কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি থাকে। কিন্তু বেশিরভাগ মানুষ এই পুরো বিষয়টাই অবহেলা করে। আজকের ভিডিওতে আমি আপনাকে খুব সহজভাবে দেখাবো গর্ভধারণের আগে কোন 10টি প্রস্তুতি নিলে একটা সুস্থ গর্ভধারণ ও সুস্থ শিশুর সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। 1. মানসিক ও পারিবারিক প্রস্তুতি। প্রিকনসেপশন কেয়ারের প্রথম ধাপ হলো মানসিক ও পারিবারিক প্রস্তুতি। গবেষণায় দেখা যায়, দাম্পত্য সম্পর্ক স্থিতিশীল না হলে, দীর্ঘমেয়াদী মানসিক চাপ থাকলে এবং পরিবারে সাপোর্ট সিস্টেম না থাকলে গর্ভধারণের হার কমে যায় এবং প্রেগন্যান্সি জটিলতা বাড়ে। মানসিক চাপ কম থাকলে ডিম্বাণুর গুণগত মান ভালো থাকে, হরমোন ঠিকভাবে কাজ করে এবং গর্ভধারণ সহজ হয়। 2. গর্ভধারণের জন্য উপযুক্ত বয়স। আজকাল ক্যারিয়ার ভাবনা ও অন্যান্য কারণে সন্তান নিতে দেরি হয়ে যায়। তবে গবেষণায় দেখা যায় 30 বছরের পর মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা দ্রুতই কমতে থাকে এবং 35 বছরের পর তা বেশ কমে যায়। আবার মা বাবার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মের আশঙ্কা বেড়ে যায়। তাই ক্যারিয়ার, লেখাপড়া সবকিছু সমন্বয় করে স্বামী স্ত্রী দুজনের সম্মতিতে সঠিক সময়ে সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে 20 থেকে 29 বছর বয়স গর্ভধারণের জন্য বেশি নিরাপদ। 3. ডাক্তারের পরামর্শ নেওয়ার উপযুক্ত সময়। গর্ভধারণের সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই একজন গাইনিকোলজিস্টের কাছে যাওয়া উচিত। ডাক্তার আপনার এবং আপনার সঙ্গী উভয়ের পরিবারের চিকিৎসার বিস্তারিত ইতিহাস শুনবেন, কোনো ধরনের সমস্যা আছে কিনা তা জানবেন, প্রয়োজনে শারীরিক, রক্ত এবং আনুষঙ্গিক পরীক্ষা করে দেখবেন। যদি কোনো রোগ নির্ণয় হয় তাহলে তা প্রতিকারের জন্য ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। 4. টিকা। গর্ভবতী মা ও শিশুর অনেক রকম স্বাস্থ্য ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার জন্য টিকা নেওয়া খুবই জরুরি। যেমন এমএমআর টিকা। গর্ভবতী অবস্থায় মা যদি রুবেলাতে আক্রান্ত হয় তাহলে গর্ভস্থ শিশু চোখ, কান ও মস্তিষ্কের ত্রুটি নিয়ে জন্মাতে পারে, এমনকি গর্ভস্থ শিশুর মৃত্যু হতে পারে। এমএমআর টিকা নেওয়ার কমপক্ষে 1 মাস পর থেকে গর্ভধারণের জন্য চেষ্টা করতে হবে। হেপাটাইটিস বি টিকা। গর্ভবতী অবস্থায় মা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হলে তা শিশুর শরীরে ছড়িয়ে যেতে পারে। আগে থেকে টিকা নেওয়া থাকলে মা ও শিশু উভয়ই সুরক্ষিত থাকবে। টিটি টিকা। আপনার যদি টিটি টিকার বুস্টার ডোজ কমপ্লিট করা না থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে টিকা নেবেন। 5. প্রয়োজনীয় সাপ্লিমেন্ট। ফলিক অ্যাসিড। একজন মা যদি গর্ভধারণের কমপক্ষে 1 মাস আগে থেকে শুরু করে পরবর্তী 3 মাস পর্যন্ত প্রতিদিন 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড খাওয়া চালিয়ে যান তাহলে গর্ভস্থ শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করার হার 70% কমে যায়। আয়রন। গর্ভাবস্থায় রক্তের চাহিদা 50% বেড়ে যায়। শরীরে রক্তের ঘাটতি থাকলে গর্ভধারণের হার কমে যায়, ক্লান্তি লাগে এবং গর্ভ অবস্থায় জটিলতা বাড়তে পারে। বাচ্চার বৃদ্ধি ও ওজন কম হওয়ার ঝুঁকি থাকে। ভিটামিন ডি। ভিটামিন ডি বাচ্চার হাড় ও দাঁত গঠনের জন্য একটি অপরিহার্য উপাদান। এছাড়া মায়ের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকলে বন্ধ্যাত্ব, গর্ভপাত এমনকি প্রি এক্লেম্পসিয়ার ঝুঁকি বাড়ে। খাবারের মাধ্যমে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা যায় না। সূর্যের আলোতে গেলে শরীর নিজে থেকে ভিটামিন ডি তৈরি করে নেয়। ওমেগা 3। শিশুর মস্তিষ্ক এবং চোখের বিকাশে ওমেগা 3 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া মায়ের ডিম্বাণুর উৎপাদন এবং গর্ভধারণের হার বৃদ্ধি করে। 6. স্বাস্থ্যকর খাবার। আমাদের প্রত্যেকের উচিত স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা। আপনি যদি মা হতে চান তাহলে এটা আপনার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। সহজে সুষম খাবার নিশ্চিত করার জন্য আপনি প্লেট মেথড ব্যবহার করতে পারেন। 9 থেকে 10 ইঞ্চি সাইজের একটি প্লেটের অর্ধেক অংশে শাকসবজি ও ফলমূল নেবেন। বাকি অর্ধেকের এক অংশে মাছ, মাংস, ডিম অথবা ডাল এবং অন্য অংশে ভাত অথবা রুটি নেবেন।
সাধারণত ভাত খাওয়ার সময় আমরা ফলমূল খাই না। ফলমূল ভাত খাওয়ার আগে অথবা পরে খাবেন। এর পাশাপাশি দুধ, দই, বাদাম, চিয়া সিড খাবেন। এভাবে আপনি সুষম খাবার নিশ্চিত করতে পারবেন। 7. যে খাবার এড়িয়ে চলবেন। আপনার যদি অতিরিক্ত ক্যাফেইন সমৃদ্ধ খাবার যেমন চা, কফি, চকলেট, সফট ড্রিঙ্কস ইত্যাদি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে এখন থেকেই সীমিত করার চেষ্টা করতে হবে। কেননা গর্ভ অবস্থায় 200 মিলিগ্রামের বেশি ক্যাফিন খাওয়া নিরাপদ নয়। অর্থাৎ সারাদিনে আপনি 1 থেকে 2 কাপ চা অথবা কফি খেতে পারবেন। গর্ভাবস্থায় প্রত্যক্ষ এবং পরোক্ষ ধূমপান সম্পূর্ণ নিষেধ, কারণ ধূমপান প্রজনন স্বাস্থ্যের ক্ষতি করে এবং বাচ্চার ওজন বৃদ্ধির হারকে বাধাগ্রস্ত করে। প্রসেস ফুড, ফাস্ট ফুড এবং প্যাকেটজাত খাবার এড়িয়ে চলতে হবে, কারণ এই খাবারে অতিরিক্ত তেল, চর্বি ও লবণ থাকে, যা মায়ের গর্ভকালীন বিভিন্ন জটিলতার ঝুঁকি বাড়ায় এবং গর্ভস্থ শিশুর ওজন স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার ঝুঁকি থাকে। 8. ব্যায়াম। হালকা ও মাঝারি ব্যায়াম যেমন হাঁটা, স্ট্রেচিং এবং যোগ ব্যায়াম ওজন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে, ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায়, ফলে হরমোন ঠিকমতো কাজ করে এবং গর্ভধারণ সহজ হয়। ব্যায়াম মাকে মানসিকভাবে প্রস্তুত করে তোলে, স্ট্রেস, দুশ্চিন্তা ও ডিপ্রেশন কমায়। 9. ওজন নিয়ন্ত্রণ। গর্ভধারণের আগে মায়ের স্বাভাবিক ওজন থাকা খুবই গুরুত্বপূর্ণ। সন্তান নেওয়ার পরিকল্পনা করলে দেখে নিতে হবে ওজন ঠিক আছে কিনা। ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হলে গর্ভ অবস্থায় অনেক রোগ দেখা দিতে পারে, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, প্রিএক্লেমশিয়া ইত্যাদি। অন্যদিকে মায়ের ওজন স্বাভাবিকের চেয়ে কম হলে বাচ্চার ওজন কম হতে পারে, বাচ্চা প্রিম্যাচিওর হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রসব হতে পারে। আপনার ওজন স্বাভাবিক আছে কিনা জানতে চাইলে আপনার বর্তমান ওজন এবং উচ্চতা কমেন্ট বক্সে জানাতে পারেন। 10. রোগ নিয়ন্ত্রণ। আপনার যদি কোনো দীর্ঘমেয়াদী রোগ যেমন ডায়াবেটিস, থাইরয়েড প্রবলেম, উচ্চ রক্তচাপ, রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, তাহলে গর্ভধারণের আগেই নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনাকে যদি নিয়মিত ওষুধ সেবন করতে হয় এবং তা গর্ভধারণে কোনো জটিলতা সৃষ্টি করবে কিনা, ওষুধ বন্ধ বা পরিবর্তন করা লাগবে কিনা তা ডাক্তারের মাধ্যমে জেনে নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।